নমস্কার, নিউজ লাইভ বাংলার মহানগর টপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর আজকের মহানগর টপে থাকবে 4 শহরের গুরুত্বপূর্ণ খবর। থাকবে কলকাতা, একই সঙ্গে শিলিগুড়ি এবং তার সাথে আগরতলা, এবং সঙ্গে থাকছে শিলচরের খবর। এই 4 শহরে আজকের দিনে কি কি ঘটে গেল সেদিকে নজর রাখবো মহানগর টপে। তবে চলুন শুরুতেই নজর রাখবো একটু কলকাতার দিকে, যেখানে ঋতব্রতপন্থী 3 বিধায়ক সামিল হলেন মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের প্রতিবাদে। হালি শহর, যে হালি শহরে গতকালকে আমরা দেখেছিলাম যে মমতার উপর হামলার অভিযোগে বিধানসভায় মমতাপন্থী তৃণমূলের প্রতিবাদে যোগ দেন ওই 3 বিধায়ক। মেটিয়াবুরুজের আব্দুল খালেক মোল্লা ছিলেন, বারুইপুর পূর্বের বিভাস সর্দার এবং তার সাথে বসিরহাট উত্তরের মোহাম্মদ তৌসিফুর রহমান। এই 3 জন যোগ দিলেন ঋতব্রতপন্থী থেকে বেরিয়ে এসে তৃণমূলপন্থী প্রতিবাদে। আর এই যোগদানের পর কুণাল ঘোষের যে মন্তব্য, তা হচ্ছে 20 থেকে 23 জন ঋতব্রতপন্থী বিধায়ক আজ বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রতিবাদে সামিল হতে চেয়েছিলেন। তাদের ফোন কল, তাদের হোয়াটসঅ্যাপ মেসেজ আমার কাছে রয়েছে, কিন্তু বর্তমান পরিস্থিতি, পুলিশি ঝঞ্ঝাট এবং এই সমস্ত কারণে তারা এখন সামনে আসলেন না। তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কুণাল ঘোষ। ঋতব্রতপন্থী 3 বিধায়ক সামিল মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের প্রতিবাদে, যেখানে মাত্র কয়েকটা মাস, 2 মাস হয়েছে যে মমতাপন্থী থেকে এসে ঋতব্রতপন্থীতে মিলিত হয়েছিলেন এই সমস্ত বিধায়করা। আজকে 3 মাস বা 2 মাসের মধ্যেই মোহভঙ্গ কেন, কিসের জন্য প্রশ্ন উঠে আসছে। এবং এই ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে 3 জন ঋতব্রতপন্থী বিধায়ক যারা বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রতিবাদে সামিল হলেন মমতাপন্থী তৃণমূলের সাথে। আসুন এ নিয়ে যে বক্তব্য উঠে এসছে কলকাতা থেকে শোনাবো। যেটা সেটাই তৌসিফের মানে दिस इज व्हाई आई एम नॉट ब्लेमिंग एनीवन। मैं किसी को ब्लेम नहीं करता। मेरे आप व्यक्तित्व पूछिएगा, पर्सनल पूछिएगा, যদি আপনি নিজে আমাকে জিজ্ঞেস করবেন আমি মানে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার ক্ষমতা নেই আমি জিতে যাবো বসিরহাট থেকে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে জিতেছি ভাই। পোস্ট করেছিলাম যে আমরা মমতাদের উপর হামলার প্রতিবাদে একটা মিছিল আমরা করব, তাতে তৃণমূলের প্রতীকে মমতাদের ছবি দিয়ে যারা জিতেছেন তাদের কর্তব্য, আমাদের সকলের কর্তব্য তাতে থাকা। তা আমরা অনেকে ছিলাম, আবার অনেকে জানিয়েছেন তার এলাকায় বা কেন্দ্রে করছেন, মানে তারা করছেন। আবার আমি এখনো পর্যন্ত নামটা বলা ঠিক হবে না, পরিস্থিতি এলে স্ক্রিনশট দেখিয়ে দেবো। আমি অন্তত 20 থেকে 23 জনের তারা যোগাযোগ করেছিলেন যে তাদের আজকে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আনুষঙ্গিক কিছু সমস্যা, উল্টো চাপ, পুলিশের চাপের জন্য আপাতত কিছুদিন তারা আসছেন না। কিন্তু তারা পুরো দস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন এবং আমাকে জানিয়ে দিতে বলেছেন যে তারা ফোন করেছিলেন, হোয়াটসঅ্যাপ করেছিলেন এবং মমতাদির হামলার বিরুদ্ধে তারা নামতে চান। কিন্তু ওই শিবিরে যেতে হলো কেন? কোন শিবির নয় তো, এরকম সব শিবিরই এক তৃণমূল কংগ্রেসের। না, আমি সেটা বলছি না। যে আপনারা কি এখন যে এই শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কর্মসূচিতে আগামী দিনেও থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে অবশ্যই বিরোধী দলের নেতা হিসেবে সেটা তো এখনো আইনি জটিলতা আছে এবং সেটা তো কোর্টে বিচার আছে। আমাদের জননেত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর হালি শহরে যেভাবে বর্বরচিত আক্রমণ হয়েছে, তার গাড়িতে পাকা ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে, তাকে প্রাণে মারার চেষ্টা করেছে, তার প্রতিবাদে আজকের এই যে প্রতিবাদ কর্মসূচি, এই প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগদান করেছি এবং মমতা ব্যানার্জির উপরে আক্রমণের প্রতিবাদ জানাচ্ছি। আমি কোন পন্থী আমি সে কথা উল্লেখ করতে চাইছি না। মমতা ব্যানার্জি আমাদের খুবই প্রিয় এবং তার উপর আক্রমণের প্রতিবাদে আজকে যে কর্মসূচি হয়েছে সেই কর্মসূচিতে আমি যোগদান করেছি এবং সেই কর্মসূচিতে আমি মমতা ব্যানার্জির উপর আক্রমণের। আপনারা শুনলেন একদিকে কুণাল ঘোষ এবং অন্যদিকে বিভাস সর্দার, ঠিক দুজনের অভিযোগ আমরা তুলে ধরলাম। এবং সরাসরি আমি চলে যাব কলকাতা থেকে, রণজয় জুড়ে গেছে। রণজয়, আজকে বিধানসভার ভিতরে যে ছবিটা দেখলাম সেটা সত্যিই অবাক করার মতন, যেখানে মাত্র 2 মাস হয়েছে মমতাপন্থী থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়করা যারা ঋতব্রতপন্থীতে সামিল হয়েছিলেন,
আজকের দিনে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রতিবাদে গর্জে উঠলেন, মমতাপন্থীতে আবার গিয়ে সামিল হলেন। বিষয়টা কি হলো? এক উলট পুরাণ বলা যেতে পারে বিধানসভায় এবং ঋতব্রত তৃণমূলে এই প্রথম ভাঙন বলা যেতে পারে। মাত্র 2-2.5 মাস হয়েছে এবং তার মধ্যে আজকে যে প্রতিবাদ ডাকা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হালি শহরে যেভাবে হেনস্থা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, তার কারণেই কিন্তু এই প্রতিবাদ ডেকেছিল তৃণমূল কংগ্রেস। এবং কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র, তিনি গতকালই কিন্তু এই আজকে যে প্রতিবাদ হবে সেটা সিদ্ধান্ত হওয়ার পরে তিনি জানিয়েছিলেন যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে তৃণমূল কংগ্রেস থেকে ফান্ডিং নিয়ে যারা এই মুহূর্তে বিধায়ক হয়েছেন তৃণমূল কংগ্রেসের 80 জন বিধায়ক এবারে তৃণমূল কংগ্রেসে, সমস্ত বিধায়কদের কাছেই আর্জি ছিল যেহেতু নেত্রীকে এভাবে হেনস্থা হয়েছে সেই জায়গায় আপনারা পথে নামুন এবং বিধানসভায় আপনারা প্রতিবাদ করুন। সারা রাজ্য জুড়েই কিন্তু এই বার্তা ছিল। আজকে কুণাল ঘোষের এই বার্তার পরে আমরা যে চিত্রটা দেখলাম, তৃণমূলপন্থী বিধায়কদের এই প্রতিবাদ মিছিল যেখানে বিধানসভায় হচ্ছে, একদম সর্বাগ্রে রয়েছেন প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পরিষদীয় এবং কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রয়েছেন কুণাল ঘোষ, তাদের সঙ্গে এসে যুক্ত হলেন ঋতব্রতপন্থী 3 বিধায়ক। বারুইপুর পূর্বের বিভাস সর্দার, মেটিয়া বুরুজের আব্দুল খালেক মোল্লা এবং বসিরহাট উত্তরের এই যে তৌসির রহমান, এই 3 জন যুক্ত হলেন তৃণমূলপন্থী কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে এই প্রতিবাদ মিছিলে। এবং আমরা পরিষ্কারভাবে যে চিত্রটা দেখলাম, আব্দুল খালেক মোল্লা তিনি যেটা বললেন যে আমরা আজকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তার উপর এরকম ভাবে হেনস্থা আক্রমণ হয়েছে, তার প্রতিবাদে আমি সামিল হয়েছি, কিন্তু ঋতব্রতপন্থীতেই আমি রয়েছি। কিন্তু বিভাস সর্দার এবং তৌসিফুর রহমান তাদের মুখে কিন্তু অন্য কথা শোনা গেল। বিভাস সর্দার তিনি বললেন তৃণমূল কংগ্রেস মানেই তো মমতা বন্দ্যোপাধ্যায়, আর যেহেতু নেত্রীর উপর আক্রমণ হয়েছে আমরা তো অবশ্যই সামিল হব। তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল পন্থী নয়, ঋতব্রতপন্থী বিধায়কের মুখে এই কমেন্ট শোনার পরে। আর সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে বসিরহাট উত্তরের যিনি ইয়াং বিধায়ক, এবারে ফার্স্ট টাইম তিনি বিধায়ক হলেন, যে তৌসিফুর রহমান, তিনি পরিষ্কারভাবে বললেন যে তাকে মিসলিড করা হয়েছিল, তাকে ভুল বোঝানো হয়েছিল। তিনি যখন এখানে সইসাবুত করছেন কে বিধানসভার বিরোধী দলনেতা হবে এই বিষয়ে, তাকে বলা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এবং সেটা ভেবেই তিনি সই করেছিলেন। কিন্তু তারপরে যেটা দেখলেন যে যা তাকে বোঝানো হয়েছিল, যা তাকে বলা হয়েছিল তার সম্পূর্ণ বিপরীত, তার সম্পূর্ণ উল্টো। এবং সেই জায়গা থেকে তিনি আজকে মমতাপন্থী বিধায়কদের সঙ্গে শুধু সামিলই হলেন না, তিনি পরিষ্কারভাবে বললেন যে আগামী সময়েও কালীঘাট তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ, যে আন্দোলন করবে সেখানেই তিনি থাকবেন। বসিরহাটের উত্তর বিধায়ক তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন এবং একথাও তিনি বললেন যেভাবে তাকে ভুল বোঝানো হয়েছিল সেটা ঠিক নয় এবং সেই জায়গা থেকেই কিন্তু এই বিভাজনটা তৈরি হয়েছিল, যে বিভাজনটা তিনি আশা করেন না। তৌসিফের এই মন্তব্য কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ আগামী সময়ের জন্য। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, তিনি আজকে এই প্রতিবাদ মিছিলের পরে তিনি যে সাংবাদিক সম্মেলন করলেন এবং সেখান থেকে তিনি যে বার্তাটা দিলেন, 20 থেকে 23 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক যারা ঋতব্রতপন্থী বিধায়ক, তারা কুণাল ঘোষকে মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন, কল করেছেন এবং তার সমস্ত কিছু রেকর্ড রয়েছে। তারা আজকে আসতে পারলেন না এই কারণে, পুলিশি ঝঞ্ঝাট এড়ানোর জন্য এবং সাম্প্রতিক যে আবহ বা যে পলিটিক্যাল সিচুয়েশন রয়েছে সেই কারণে তারা আজকে উপস্থিত হতে পারলেন না। কিন্তু কুণাল ঘোষের এই বার্তা ঋতব্রতপন্থীদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বলা যেতে পারে। যথেষ্টই অস্বস্তিতে এই মুহূর্তে ঋতব্রত তৃণমূল, যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে তিনি যেটা কমেন্ট করেছেন, সরাসরিভাবে বসিরহাট উত্তরের যিনি বিধায়ক, ইয়াং বিধায়ক তৌসিফুর রহমানকে তিনি কিন্তু তার ঘাট থেকে নামিয়ে দিয়েছেন। তার মন্তব্যে সেটা পরিষ্কার যে তৌসিফের সম্পর্কে তিনি কিছু বলতে পারবেন না, কিন্তু বাকি দুজনের সম্পর্কে তৌসিফের এবং বারুইপুর পূর্বের যিনি বিধায়ক বিভাস সর্দার, এই দুজনের সম্পর্কে তিনি কিছু বলতে পারবেন না বলে ঋতব্রত এই দুজনকে সম্পূর্ণভাবেই কিন্তু সরিয়ে দিলেন। এবং শুধুমাত্র আব্দুল খালেক মোল্লা, যিনি বলেছিলেন আমার নেত্রীকে হেনস্থা করা হয়েছে বলে আমি এসেছি, কিন্তু বিধানসভায়
বিধানসভায় আমি ঋতব্রত তৃণমূলে রয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু শুধুমাত্র তারই নাম করলেন এবং তার পাশেই যে তিনি রয়েছেন বা বলা ভালো ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেসে খালেক মোল্লা রয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে সেই বিষয়টা পরিষ্কার। এই যে দুজন বিধায়ক যারা ঋতব্রত পন্থী থেকে ঋতব্রতর কথাতেই এই দুজনের কোনো দায়িত্ব তিনি নিলেন না, একজন হচ্ছেন বিভাস সর্দার, অন্যজন হচ্ছেন বসিরহাট উত্তরের বিধায়ক, এই দুজনের যে দায়িত্ব নিলেন না সেই জায়গায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বললেন, একদিকে কুণাল ঘোষের 20 থেকে 23 জন তারা যোগাযোগ রাখছেন ঋতব্রতর পন্থী বিধায়কদের, অন্যদিকে ঋতব্রত বললেন সরাসরিভাবে আমি 65 জন বিধায়ক কিন্তু আমার সঙ্গে রয়েছেন এবং যে কোনো সময় স্পিকার যদি বলেন সেই 65 জনকে নিয়েই আমি হাজির হতে পারবো। অর্থাৎ কুণাল ঘোষ বা মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন যারা এই মুহূর্তে মমতাপন্থী বিধায়ক রয়েছেন 15 জন, তাদের মধ্যে থেকেও কিন্তু বিধায়করা তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তারা মমতাপন্থী তৃণমূল কংগ্রেস বা মমতাপন্থী বিধায়ক হিসেবে পরিচিত থাকলেও অর্থাৎ এই জায়গাতেই কিন্তু একটা রাজনৈতিক টানাপোড়েন নতুন করে শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হালিশহরে যেভাবে অ্যাটাক হয়েছে এবং তার প্রতিবাদ করতে গিয়ে রাজ্য বিধানসভায় কিন্তু এরকমই একটা ছবি দেখা গেল আজকে। একেবারে তাই। রণজয়, তোমাকে আমি আপাতত ধন্যবাদ জানাবো, তবে আজকের দিনের যে ঘটনা তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একই সাথে বাংলার বুকে ঋতব্রতপন্থী 3 বিধায়ক সামিল মমতাপন্থী তৃণমূলে এই ঘটনা যথেষ্টভাবে প্রশ্ন তুলে দিচ্ছে, একের পর এক ইঙ্গিত তুলে দিচ্ছে যে মাত্র 2.5 মাসে বা 3 মাসের মধ্যে মোহভঙ্গ, বিভিন্ন প্রশ্ন উঠে আসছে এবং 20 থেকে 23 জন ঋতব্রতপন্থী বিধায়ক নাকি তৃণমূলপন্থী মানে মমতাপন্থীর হয়ে কথা বলতে প্রতিবাদ করতে চেয়েছেন, তার সমস্ত প্রমাণ কুণাল ঘোষ বলছেন তার কাছে আছেন। তার মানে কি? একাধিক প্রশ্ন জল্পনা আবারও উস্কে গেল এই ঘটনা আজকে সামনে আসার পর, অর্থাৎ এক প্রকার বিধানসভাতে উলটপুরান আজ লক্ষ্য করা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে এই প্রতিবাদের মিছিলে। গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে মমতা ব্যানার্জিকে দমন করা যায়নি, যাবে না, গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে পাথর মেরে মমতা ব্যানার্জিকে দমন। এবার একটু নজর রাখবো আগরতলার দিকে, যেখানে 11 দফা দাবিতে ত্রিপুরা জুড়ে পথে নামলো সিপিএম নেতৃত্বাধীন সংগঠনগুলি। কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকারের কথিত জনবিরোধী নীতির প্রতিবাদে সোমবার সিআইটিইউ, অল ইন্ডিয়া কিষাণ সভা, গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত হয় রাজ্যব্যাপী জেল ভরো আন্দোলন এবং সেই কর্মসূচিকে ঘিরে দেখা যাচ্ছে ব্যাপক উত্তেজনা। সকাল থেকে আমরা যে ছবি দেখছিলাম, ত্রিপুরার ব্যারিকেড ভেঙে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান আন্দোলনকারীরা, পরে পুলিশ তাদেরকে আটক করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মন্ত্রী পবিত্র কর ও মানিক দে, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন এই প্রতিবাদ আন্দোলনে, যেখানে জেল ভরো আন্দোলন 11 দফা দাবিতে। ঠিক কি ছিল আজকের এই আন্দোলনের মূল বিষয়বস্তু, শোনাবো মানিক সরকারের বক্তব্য। এখান থেকে এই দাবিগুলি আদায়ের জন্য তার সঙ্গে আরও নতুন কিছু যুক্ত হবে দিনে দিনে, সেই লড়াই আরও বিস্তৃত হবে, ব্যাপক হবে। শ্রেণী আন্দোলন, গণ আন্দোলনের চাপে জনবিরোধী এই দুঃশাসনের যে সরকার কেন্দ্রে এবং রাজ্যে, তারা বিচ্ছিন্ন হবে, কুণ্ঠাসা হবে, পরাস্ত হবে। রাজনৈতিক সংগ্রামেও তারা কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারবে না, নূতন শক্তির অভ্যুদয় ঘটবে। ফল হয়েছে এই কারণে বলবো, আমাদের আগরতলার জমায়েতে দেখেছেন তো 5,000 ছাড়িয়ে গেছে, আমাদের ধারণা ছিল 2 থেকে 2,500 হবে। সারা ত্রিপুরাতেই বাকি যে আরও 20টা জায়গা আছে সব জায়গাতে তাই হবে। আমার বিশ্বাস এটা সারা ত্রিপুরাতে 25,000 ছাড়িয়ে যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সারা ভারতবর্ষে 1,000 জায়গায় হবে এবং 1,000-এর সীমাবদ্ধ থাকবে না, এই সংখ্যা বাড়বে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করবেন। 11 দফা দাবি এটা জনগণের বর্তমান সময়ের জ্বলন্ত দাবি। এই দাবি আদায় করার জন্যে যারা আজকে অংশগ্রহণ করছেন তারা এটা বিশ্বাস করেন না। কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ, মানিক সরকারের বক্তব্য আপনারা শুনলেন। আমি সরাসরি চলে যাব ত্রিপুরা থেকে, ভোপাল জুড়ে গেছে, ভোপালের কাছে যাব। ভোপাল, এই যে সিপিএম এর আজকে যে কর্মসূচি জেল ভরো, তার ঠিক উদ্দেশ্য কি ছিল এবং এই যে বিরাট পরিমাণে একটা বিক্ষোভ আমরা দেখলাম, ব্যারিকেড ভেঙে সমস্ত কিছু বাধাকে উপেক্ষা করে আন্দোলনকারীরা ঝাঁপিয়ে পড়লেন, ঠিক কি জানতে পারছো?
কিছুকে যদি একটু সামারাইজ করা হয় তবে মূল বিষয় হচ্ছে ঘুরে দাঁড়ানোর লড়াই এবং দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে শক্তি প্রদর্শন। কারণ আজ শুধু আগরতলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেই সিপিআইএমের উদ্যোগে এই জেল ভরো কর্মসূচি পালন করা হয়। যদিও নামে সিপিআইএম ছিল না, বিভিন্ন গণসংগঠনের নাম সেখানে ছিল, তবে আজ দেখা গেছে সিপিআইএমের সর্বস্তরের বিভিন্ন স্তরের যে নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু মাঠে নেমেছেন এবং সেখানে মানিক সরকারকে দেখা গেছে আগরতলায় নেতৃত্ব দিতে। সঙ্গে ছিলেন জিতেন চৌধুরী, যিনি বর্তমান সময়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক এবং বিরোধী দলনেতা এবং ত্রিপুরা থেকে একমাত্র পলিট ব্যুরো সদস্য। তো সব মিলিয়ে বলা যেতে পারে সিপিআইএম নিজেদের শক্তির জানান দিতে চেয়েছে, কারণ সামনেই লাগাতার নির্বাচন আসবে, ভিলেজ কমিটি নির্বাচন, তারপর পৌর সংস্থাগুলির নির্বাচন এবং সবশেষে 2028 সালের বিধানসভা নির্বাচন। তাই একদিকে যখন দিল্লিতে বিজেপি তিপ্রামথার রাজনৈতিক রণকৌশল নির্ধারণের কর্মসূচি চলছে, ঠিক অন্যদিকে সিপিআইএমও কিন্তু নিজেদের মতো করে রাজনৈতিক জমি ফিরে পেতে বা 2028কে লক্ষ্য রেখে নিজেদের রাজনৈতিক শক্তির বিস্তার ঘটানোর জন্য যাবতীয় উদ্যোগ নিয়েছে। তবে আজকের কর্মসূচিতে কিন্তু সেইভাবে জনজাতি এলাকার মানুষের উপস্থিতি কিন্তু সেই রকমভাবে দেখা যায়নি যেটা সিপিআইএমকে সন্তুষ্ট করতে পারে। তবে সিপিআইএম এর বক্তব্য হচ্ছে গোটা রাজ্যে প্রায় 25,000-এর মতো কর্মী সমর্থক এবং আগরতলাতে প্রায় 5,000-এর মতো কর্মী সমর্থক তাদের এই জেল ভরো কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, যেটা তাদের জন্য অনেকটাই সন্তোষজনক বলে দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সুপ্রীতি। বেশ, একেবারে তাই ভূপাল, ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরার ছবিটা দেখাচ্ছিলাম, সেখানে 11 দফা দাবিতে ত্রিপুরা জুড়ে পথে সিপিএম এবং কোথাও গিয়ে ভূপাল যেমনটা তুলে ধরছিল যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টাতেই আজকে শক্তি প্রদর্শন। শুধুমাত্র আগরতলা শহরের বুকে নয়, গোটা রাজ্য জুড়ে তারা শক্তি প্রদর্শনের যে ছবিটা দেখালো, সেইটাই আজকের দিনে এই কর্মসূচি বলাই বাহুল্য। সময় একটা বিরতি, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, আর এবার মহানগর টপে নজর রাখবো শিলিগুড়ি খবরে, যেখানে শহরে ক্রমবর্ধমান যানজট এবং তার সাথে পার্কিং সমস্যা, যার সমাধানে বড় উদ্যোগ নিয়েছে এবার শিলিগুড়ি পুর নিগম। যেখানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা মাঠে সোমবার থেকে চালু করা হলো নতুন গাড়ি পার্কিং লট। মন্ত্রী শঙ্কর ঘোষের উপস্থিতিতে এই পার্কিং ব্যবস্থার আনুষ্ঠানিকভাবে সূচনা হয়, যেখানে শিলিগুড়ি শহরে প্রতিনিয়ত বাড়ছে যানজট। এবং শুধু শিলিগুড়ি নয়, এই সমস্যা প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা শহরে দেখা দিয়েছে। প্রতিদিন বিভিন্ন কাজে মানুষজন যাতায়াত করছে শিলিগুড়ি শহর এবং তার আশপাশে, আর রাস্তার দুপাশে দেখুন দাঁড়িয়ে রয়েছে যত্রতত্র বাইক, স্কুটি, ফলে যানজট তো তৈরি হবেই। আর সেই জায়গাতে এবার সমস্যা মোকাবিলাতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা মাঠের একটি অংশকে গাড়ি পার্কিং এর জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেই সিদ্ধান্ত যেমনটা নেওয়া হয়েছে তার উদ্বোধনও করে দিলেন মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি কি বললেন শোনাবো। স্তরের উদ্বোধন হলো, আমরা 15 দিন ট্রায়াল রান দেবো, তারপরে এই সময় সিভিক ভলেন্টিয়ার দায়িত্বে থাকবে, কর্পোরেশন ট্রাফিক মিলে কাজটা করবে। পরবর্তীকালে কমিটি হবে, কর্পোরেশন ট্রাফিক ব্যবসায়ী সমিতিদেরকে সাথে নিয়ে, সোশ্যাল অর্গানাইজেশনকে সাথে নিয়ে তারা চালাবে টিল পুজোর আগের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এটা ফিস পার্কিং মানে ফ্রি পার্কিংয়ে হয়ে যাবে, তার আগে অবধি নমিনাল চার্জে পার্কিং। দুটো জোন হবে, জোন 1, জোন 2। জোন 1-এ যারা ব্যবসায়ীদের গাড়ি রাখার জায়গা থাকবে সেখানে স্টিকার দেওয়া থাকবে, আর জোন 2 যেরকম আমরা নর্মাল পার্কিং করছি। মন্ত্রী শঙ্কর ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। আমি সরাসরি চলে যাব, জয়দীপ জুড়ে গেছে শিলিগুড়ি থেকে। জয়দীপ, শহরের এই যে যানজট সমাধানে এবার যানজট মুক্ত করতে বিশেষ উদ্যোগ পুর নিগমের, এবং তার বক্তব্যও রাখলেন মন্ত্রী শঙ্কর ঘোষ। শহরকে কি তাহলে এবার আগামী দিনে পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে পেতে চলেছে শিলিগুড়িবাসী? দেখো, একদমই তাই। কারণ দেখো, প্রথমে তো শিলিগুড়ি শহরের যে সমস্যা তার মধ্যে একটি ছিল পার্কিং সমস্যা। কারণ শহরের রাস্তা অত্যন্ত সংকীর্ণ এবং আগে যে পূর্বতন সরকারের আমলে যেই রাস্তাগুলো এবং পার্কিংগুলো যেগুলো করা হয়েছে তা সঠিক যে প্ল্যান রোডম্যাপ তা ঠিক না থাকায় শহরে যানজট কিন্তু ক্রমশই বাড়ছিল। তবে বর্তমান সরকার আসার পর থেকে এই যানজট সমস্যার কিভাবে নিরসন করা যায় তা নিয়ে কিন্তু প্রথম দিন থেকে কাজ শুরু করেছে বর্তমান সরকার, এবং এই সমস্যায় কিন্তু পার্কিং সমস্যা শহরে যে মেটাতে তা নিয়ে কিন্তু এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যে মেলা ময়দান, সেই মেলা ময়দানে আজ থেকে কিন্তু পার্কিং শুরু হলো। তুমি জানো শিলিগুড়ি শহর যেহেতু উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং পর্যটনের যে এলাকাগুলি যেমন পাহাড় থেকে ডুয়ার্স থেকে শুরু করে উত্তর পূর্ব ভারত সমস্ত জায়গার মানুষ প্রতিনিয়ত শিলিগুড়িতে শহরে আসে। এবার শিলিগুড়িতে এসে কিন্তু পার্কিং এর সমস্যা হয়ে দাঁড়ায়। সেই পার্কিং সমস্যা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমি একবার একটু এক ঝলক প্রবীরকে বলি দেখাতে। ছবিটা তুমি দেখতে পাবে যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের যে মেলা ময়দান, সেই মেলা ময়দানে কিন্তু এই পার্কিং আজ থেকে শুরু হয়েছে। লাইন রয়েছে গাড়ির। এই গাড়িগুলো এতদিন রাস্তার যত্রতত্র পার্কিং করা থাকতো, ফলে শহরে যানজট বাড়তো। তেমনি শহরে এই গাড়িগুলি যারা আসতেন বা যারা এই শহরে আসতেন তারা কিন্তু এই সমস্যার কারণে অনেক সময় কিন্তু শহর থেকে বাজারে ঢুকতেন না, বেরিয়ে চলে যেতেন। ফলে শিলিগুড়ি বা উত্তরবঙ্গে বেড়াতে এলেও শিলিগুড়ি শহরকে জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা ছিল। সেই জায়গায় এই সমস্যা কিন্তু অনেকটাই কিন্তু মিটবে বলে এবার মনে করা হচ্ছে। এখানে যেমন কয়েকশো মোটর বাইক পার্কিং করা যাবে, তেমনি কিন্তু বড় গাড়িও প্রচুর বড় গাড়ি পার্কিং করা যাবে। আপাতত এখানে কোনো রকমের চার্জ নেওয়া হচ্ছে না। পুলিশ এবং কর্পোরেশন টিম তারা কিন্তু সর্বক্ষণ এখানে থাকছেন। পুলিশের যারা কর্মী তারাও কিন্তু নিজেরাও পুরো ব্যাপারটা ঘুরিয়ে দেখে সমস্ত কিছু যাতে নিয়ম মাফিক করা যায় সেই দিকটা কিন্তু নজর রাখা হচ্ছে পুলিশের তরফে, এবং পুর নিগমের কর্মীরাও কিন্তু সর্বক্ষণ এখানে রয়েছে। শহরের মানুষ এই যে পুর নিগমের যে উদ্যোগ এবং বলা চলে মন্ত্রী শঙ্কর ঘোষের উদ্যোগ তাকে কিন্তু স্বাগত জানিয়েছে। কারণ এখন অনায়াসে শহরের মানুষ এখানে আসবেন, পার্কিং করে নিশ্চিন্তে রাস্তার ওপারটাই ঠিক বিধান মার্কেট এবং শিলিগুড়ির জনপ্রিয় যে হংকং মার্কেট, সেই মার্কেট অনায়াসে কিন্তু তারা সেই মার্কেটে যেতে পারবেন এবং বাজার করতে পারবেন। ফলে পার্কিং এর যে নিয়ে চিন্তা ছিল, যে সমস্যা ছিল, ঝঞ্ঝট ছিল, তা কিন্তু এক প্রকার এবার মিটতে চলেছে। সুপ্রীতি, বেশ, তার মানে শহরকে সুন্দর রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং জনগণের দুর্ভোগ কমানো, সেটাই এক প্রকার উদ্যোগ এবং সেই উদ্যোগ এবার সফল হতে চলেছে শিলিগুড়ি বুকে। জয়দীপ, ধন্যবাদ তোমাকে। শহরের যে ছবিটা দেখাচ্ছিলাম, ক্রমবর্ধমান যানজট এবং তার সাথে পার্কিং সমস্যার সমাধানে এবার বড় উদ্যোগ শিলিগুড়ি পুর নিগমের, আর সেই ছবিটাই আজকে দেখা গেল। মানুষের দুর্ভোগ এবার কমাতে চলেছে শিলিগুড়ি পুর নিগম। এবার হচ্ছে নজর রাখবো শিলচরের দিকে, যেখানে ইম্ফলগামী একটি পণ্যবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণে ভোজ্য তেল, সয়াবিন এবং অন্যান্য খাদ্য সামগ্রী উদ্ধার হওয়ার অভিযোগে কাছাড়ের ধলায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজনগর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া সামগ্রীর একটি অংশ উদ্ধার করা হয়। পুলিশের সূত্রে প্রকাশ, শিলচরের রামনগর এলাকায় একটি কুরিয়ার সার্ভিস থেকে ভোজ্য তেল, সয়াবিন সহ অন্যান্য সামগ্রী ইম্ফলে পাঠানোর জন্য একটি পণ্যবাহী গাড়িতে তোলা হয় এবং গত 3 আগস্ট গাড়িটি রামনগর থেকে ইম্ফলের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রা এবং গাড়ি ভাড়ার খরচ বাবদ গাড়ির মালিকের কাছ থেকে চালক প্রায় 50,000 টাকা নিয়েছিল বলে অভিযোগ। শুনুন। कि एक ट्रक में चोरी किया गया है मस्टर्ड ऑयल, और अकॉर्डिंगली आईसी लालापुर उन्होंने एक रेड राजनगर एक जगह है, राजनगर जो धुलाई पीएस के अंदर है, वहाँ पे एक रेड मारा गया और 3 गोदाम में से बरामद हुआ टोटल 488 नंबर्स कार्टून 488 नंबर्स का मस्टर्ड ऑयल का टीन, जो एक 14 लीटर का है, और 551 कार्टून जिसमें 1 लीटर के 12 बोतल है। तो टोटल इसका अनुमानिक अमाउंट होगा, वैल्यू होगा करीब 40 लाख। और अभी तक इन्वेस्टिगेशन में ये पता चला है कि ये सारा सामान इम्फॉल में जाना था, तो सानीघाट एरिया में वहाँ पे ये ट्रक को वहाँ पे एक ये किया गया है कि वहाँ से चोरी किया गया था। तो ये इंफॉर्मेशन मिलते ही आईसी लालापुर ने अपना ऑपरेशन लॉन्च किया और अकॉर्डिंगली सब पकड़े गए हैं। 3 लोग पकड़े गए हैं, एक केस भी रजिस्टर हुआ है और फर्दर इन्वेस्टिगेशन जारी है। नाम क्या है? 3 लोग अरेस्ट हुए हैं। तीनों में से दिलवर हुसैन लश्कर, साइमुल उद्दीन लश्कर और नाजमुल हुसैन मजुमदार, और ये तीनों धोलाई पीएस के निवासी हैं। শিলচর শহরে আরো একটি খবরের দিকে নজর রাখবো। কাছাড়ের উধারবন্দের ওম সাই জিম কাণ্ডে এবার বড় পদক্ষেপ পুলিশের। ভক্তিমূলক গান বাজানোকে কেন্দ্র করে জিম ইনস্ট্রাক্টরকে মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছে এবার অভিযুক্ত আজার বড়লস্কর। শনিবার রাতে ঘটনার পর উধারবন্দ থানায় অভিযোগ দায়ের। পুলিশি তদন্ত চালিয়ে আজরকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। দেখুন। তারা যদি
100% তারা থাকে মেজরিটির মধ্যে 80% তারা গান মেইন প্রবলেম হলো তারা হনুমানের গান রামের গান তারা মেয়ে হোক ছেলে হোক তারা আমাদের পর্যন্ত পারতো কইছে একদিন তারপরে আমি মিঠুন নাথরে আনাইছি তো তাই নিয়ে সলভ তারা সব সময় তারা প্রবলেম জিমো একটা হলো তারা মেয়েরা উঠে কয় বাড়াও আরো হনুমানের গান বাজাও দেখো কেমনে বাজাও তারা এটাকে তারা কোনো মানে আমি বুঝি না তারা কিতা প্রবলেম হনুমানের মিলে আইসো সবই মিলিয়ে দাও না তারা মেইন কথা হলো তারা হিন্দু মানুষের টার্গেট করে মানে গান বাজে জিমে আগে গান বাজে নেওয়া আড়া থেকে বাজে এই জিমো আইছে জিমের নামটা কিটা জিমের নাম ওম সাই মানে আইয়াই গানটা বন্ধ করেছে হ্যাঁ দাদা কি হইছে এটা কেন করলো হ্যাঁ না আমার প্রবলেম আমার ইচ্ছা আমি কই না বাকি কাইন্ডটা তো আছে তারাও তো কর তারা লেগে লাগাই দেই হ্যাঁ তাহলে তো হ্যাঁ মানে লাগাই দিয়ে কইতে হ্যাঁ জিমের মোবাইলটা লিয়া গেছে যেটা তো আমরা কাম করি মোবাইলটা দিছে গিয়া আমি মোবাইলটা তো এরকম নয় না মোবাইলটা আনছি এরপরে চল বাইরে চল আমি বাইরে গেছি বাইরে যাওয়ার জুতা লাগানোর সময় আমার ধাক্কা মারিয়া নেয় গ্লাসের বাইরে পড়ে গেছে মহানগর টপ আজকে শেষ করব এখানেই। দেখালাম 4 শহরে গুরুত্বপূর্ণ খবর। প্রত্যেকদিন আপনার শহরের একাধিক খবরের জন্য নজর রাখুন মহানগর টপে। নমস্কার।